আশ্রয় কথাটির গুরুত্ব হয়তো আশ্রয়হীনরাই সবচেয়ে বেশি করে বোঝেন। জন্মের পর থেকে প্রতিটি মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য লড়াই করে। কেউ সেটি অতি সহজে পায়, আবার কাউকে বেছে নিতে হয় অপছন্দের রাস্তা। শিশুদের নিরাপত্তার দায়িত্ব যেমন পিতামাতার, অপরদিকে বয়স্ক পিতামাতার দায়িত্বও কিন্তু সন্তানের। কিন্তু সেই ভারসাম্য সবসময় কি বজায় থাকে? আর থাকে না বলেই তৈরি হয় নতুন আশ্রয়। শুনতে থাকুন আমাদের আজকের গল্প আশ্রয়। ফুলদিদা, ও ফুলদিদা, তোমার কি হয়েছে গো? শরীর খারাপ? না, কিচ্ছু হয়নি আমার। তাহলে এখনো শুয়ে আছো যে? ও, শুয়ে আছি তাতে কি? একটা দিনও কি তোর জ্বালায় শুয়ে থাকতে পারবো না? যা তো, জ্বালাস না। বারে, আমি জ্বালাচ্ছি? এত বছরে ভোরের এই সময় তোমায় বাগান ছাড়া, তোমার ফুল গাছগুলো ছাড়া আর কেউ কোথাও দেখেছে? ও দিদা, বলো না দিদা, কি হয়েছে? আমি কি ডাক্তার দাদুকে ডাকবো? এই একদম না জয়ী। উফ, তোকে কি কিচ্ছু লুকোনোর জো আছে? বেশ, বলছি শোন, আজ আমার ছেলেটার জন্মদিন। সেই কত বছর হয়ে গেল এই দিনটায় ছেলেটাকে একটু কাছে বসিয়ে আদরও করতে পারি না, দুটো কথাও বলতে পারি না। তাই আর কি, মনটা একটু খারাপ। ও দিদা, তুমি ফোন করো না, ভিডিও কল করো। করবে? সে করবক্ষণ, কিন্তু পাশে বসিয়ে দুটো কথা বলা, মাথায় একটু হাত বুলিয়ে দেওয়া, সে তো আর হবে না। ও তুই বুঝবি না। দিদা, দিদা পায়েস করো না গো, আমরা না হয় বিলেত মামার জন্মদিনে একটু আনন্দ করে পায়েস খাবো। বিলেত মামা? তুই দেখছি নামকরণে মাস্টার ডিগ্রি করবি। চ, পায়েস করি। চল চল, দেখি কি করতে পারি। কি মজা, চলো 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 চলো। শিবনাথ চ্যাটার্জির পৈতৃক বাড়িটা খুব ছোট নয়, দুমহলা বাড়ি, সামনে বাগান, আর রাস্তা পেরোলেই গঙ্গা। চন্দননগরে এরকম অভিজাত বাড়ি বেশ অনেকগুলি আছে, কিন্তু কজনের বাড়িতে আশ্রয় তৈরি হয়েছে। আসলে নিঃসন্তান শিবনাথবাবুর স্ত্রী মারা যাবার পর তিনি খুবই নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। তখন ছোটবেলার বন্ধু ডাক্তার সুরঞ্জন সেনের পরামর্শে বাড়ির বেশ খানিকটা জুড়ে তৈরি করেন আশ্রয়। এখানে আশ্রয় পেয়েছেন তারই মতো নিঃসঙ্গ বৃদ্ধ বৃদ্ধারা। পরিবারের চেয়েও বেশি যত্ন ও মমতায় তাদের আপন করে নিয়েছে জয়িতা। শিবনাথবাবুর স্ত্রী বেঁচে থাকতেই এই মেয়েটিকে নিজের মেয়ের মতো ভালোবেসে মানুষ করেছিলেন। ওদের বাড়িতেই জয়িতার মা রান্নার কাজ করত। কিন্তু মেয়েটির 10-12 বছর বয়স যখন, জয়ীর মা ইহলোকের মায়া ত্যাগ করেন। তখন থেকে আজ জয়িতা কলেজের 2য় বর্ষে পড়ছে, গান নাচ শিখেছে। সবই শিবনাথবাবু ও তার স্ত্রীর সান্নিধ্যে। এখন শিবনাথবাবুর একমাত্র টান এই জয়ী। শুধু ওনার কেন, আশ্রয়ে থাকা প্রতিটি সদস্যের মুখের হাসি জয়ী। ও দাদু, আজকে বলেছিলে না আমাদের এখানে নতুন একজন আসবেন?
কই, কখন আসবে গো? কেউ আসবে শুনলে তোর খুব আনন্দ হয়, তাই না মা? কিন্তু মা, যে আসে সে তো নিজের শিকড় ছেড়ে চলে আসছে, একটু সময় তো লাগবে। জানি গো দাদু, কিন্তু কেন বলো তো ওদের বাড়ির লোকেরা ওদের নিজেদের কাছে রাখে না? জানো, আজ ফুল দিদারও খুব মন খারাপ। বিলেত মামার জন্মদিন যে। কি বিলেত মামা? এই শুরু হলো তোর নাম দেওয়া। কথা বলতে বলতেই শিবনাথবাবু দেখলেন একটি দামি গাড়ি এসে বাগানে ঢুকল। গাড়ি থেকে অল্প বয়সী সৌম্য দর্শন এক যুবক আর সাথে বয়স্ক সম্ভ্রান্ত এক মহিলা নামলেন। আরে আসুন আসুন মিসেস চৌধুরী, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। আসুন আসুন, আলাপ করিয়ে দিই, আমার ওয়ান অ্যান্ড অনলি গার্ডিয়ান জয়ী। সকাল থেকে কতবার যে আপনাদের কথা জিজ্ঞেস করেছে। আমার কথা? আমায় তো তুমি চেনোই না। তাতে কি, আমি শুধু এতেই খুশি, আজ থেকে আমাদের বাড়িতে আর একজন নতুন দিদা থাকবে। মিস্টার চ্যাটার্জি, এই আমার নাতি অর্পণ চৌধুরী। আমি তো আপনাকে সবই বলেছি। আমার হাজবেন্ডের লাস্ট ইয়ার ডেথের পর ছেলে, বউ, নাতি কেউই আমায় একা ছাড়তে চায় না। কিন্তু সব ছেড়ে ওরাও তো এখনই দেশে ফিরতে পারবে না। অপু কিছু মাসের জন্য এসেছে, আমার সব ব্যবস্থা সেরে আবার ফিরে যাবে। অপু বিদেশে ডাক্তারি পড়ছে। Oh, glad to meet you, young man. সেম হিয়ার স্যার। আমার ঠাম্মিকে আপনাদের এখানে রেখে যাচ্ছি। আমি স্পেশালি আপনাদের আশ্রয়ের বিষয়ে অনেক কিছু অনলাইনে পড়েছি। ইউ আর জাস্ট নট রানিং অ্যান ওল্ড এজ হোম, বাট ইটস মোর দ্যান আ ফ্যামিলি। এই একদম ঠিক বলেছো ভাই। এই দেখো, তুমি বলে ফেললাম। আরে সে কি, তুমিই বলবেন? আমি জাস্ট একটা পারমিশন চাই। আগামী যে কটা দিন আমি দেশে আছি, মাঝে মাঝে ঠাম্মিকে দেখতে আসতে পারি কি? আরে অলওয়েজ। এ কি বলছো? ফিল লাইক হোম। তুই নিজের খেয়াল রাখিস অপু, সময় মতো খাওয়া দাওয়াটা করিস দাদু ভাই। আমি আর কটা দিন ঠিক চালিয়ে নেব। কটা দিন? হোয়াট কটা দিন? তুমি এসব বলবে না ঠাম্মি। আমি কিন্তু তাহলে আর পড়াশোনা করতে রিটার্ন করবো না বলে দিলাম। মিসেস চৌধুরী হয়তো আরও কিছু বলতেন। সেই সময়ে বৃদ্ধাশ্রমের বাকি সদস্যরা বসার ঘরে এসে ঢুকলেন। মিসেস ঘোষাল অর্থাৎ জয়ীর ফুলদিদা সবাইকে হাতে হাতে পায়েসের বাটি দিলেন। বললেন, আজ কিন্তু আমার ছেলে পাপানের জন্মদিন। এই মেয়ের আবদারে পায়েস রেঁধেছি, খেয়ে নিন সকলে। আরে নিশ্চয়ই খাবো। হ্যাঁ গো দিদা, খাবো না আবার? হ্যাঁ খাবো তো, নিশ্চয়ই খাবো। আরে আজ পাপানের জন্মদিন, নিশ্চয়ই খাবো পায়েস। হ্যাঁ নিশ্চয়ই খাবো। ও নতুন দিদা, এসো এসো, তোমার সাথে সবাইকে পরিচয় করিয়ে দিই। এই হলো ফুল দিদা। বাগানের সব ফুল এই দিদার যত্নেই তৈরি। আর এই হলো গান দিদা, আর এই হলো ছবি দাদু, আর কবি দাদু এই যে ইনি, আর এই হলো আমার ভালো দাদু। আচ্ছা আচ্ছা, নতুন দিদার নামটাও কিন্তু বেশ ভালো। এমন সময় ঘরে ঢুকলেন ডক্টর সেন। আর আমি হলাম ডাক্তার দাদু। আসার আগে মনে মনে বড্ড কষ্ট পাচ্ছিলাম, এখন তার অনেকটাই কেটে গেছে। মনে হচ্ছে কথা বলার দুটো লোক পাবো এখানে। বাড়িতে একা বসে বসে মানুষের মুখ দেখার জন্য হাঁপিয়ে উঠতাম এক একদিন। আর আপনি এখানে
এই জয়ীর বকবকেই হাঁপিয়ে উঠবেন মিসেস চৌধুরী। ভালো হবে না কিন্তু ডাক্তার দাদু, আমি শুধু একাই বকি না। ঠিক আছে, এবার থেকে আমি আর কথাই বলবো না, যাও। তুই তো আমাদের অক্সিজেন রে। তুই না থাকলে আমরাও যে একদিন গান গাইতাম, ছবি আঁকতাম, কবিতা পড়তাম, ভুলেই গেছিলাম। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। কিন্তু মৃত্যু অবধি এই সময়টা ভালো করে শুধু তোর জন্যই যে কাটাই রে মা। দেখেছো তবে ডাক্তার দাদু আমার কত সাপোর্টার। তবে আর কি, তুই তো আমার প্রসার মারছিস, ওষুধ ছাড়া কথা দিয়েই সবাইকে সুস্থ করে দিচ্ছিস। মুন্না ভাই এমবিবিএস এর লেডি ভার্সন, লেডি মুন্না ভাই। এতক্ষণে সবার চমকে যাওয়ার পালা। শিবনাথ বাবু বললেন, জব্বর নাম লেডি মুন্না ভাই। এতদিনে শেয়ানে শেয়ানে কোলাকুলি হয়েছে, শুধু তুই নাম দিবি? দেখ, আজ তোরও নতুন নাম দেওয়ার লোক এসেছে। জয়ী কিন্তু একটু চটে উঠেছে। একে তো এদের সবার ভালোবাসার ভাগ ও কাউকে দিতে চায় না, তাই আবার ওর নতুন নাম দেওয়া। দাঁড়াও না, মজা দেখাচ্ছি, মনে মনে ভাবে সে। দেখুন নাতিবাবু, আমাকে না এইসব নামে একদম কিন্তু ডাকা চলবে না। আমার নাম জয়িতা হালদার, ছোট করে জয়ী। আমার নামও অর্পণ চৌধুরী, ছোট করে অপু, নাতিবাবু নয়। ওদের ঝগড়ায় সবাই হেসে উঠল। রাতে শুতে এসে মিসেস ঘোষাল দেখলেন মিসেস চৌধুরী মানে নমিতা দেবী একা চুপ করে খাটের ওপর বসে আছেন, খোলা জানলার দিকে তাকিয়ে কিছু ভাবছেন। আজ আপনার এখানে প্রথম দিন, একটু অস্বস্তি হবে, কিন্তু ধীরে ধীরে দেখবেন এই আশ্রয়ই নিজের বাড়ি হয়ে গেছে। নিজের বাড়িটাই নিজের করে রাখতে পারলাম না। আর এই বয়সে কি বা নিজের? আমাদের ছেলে মেয়েদের সংসারে কোনোভাবেই কি আমাদের জায়গা হতো না? একটা সময় আমরাই যে ওদের উচ্চশিক্ষা, বিদেশে চাকরি এসব চেয়েছিলাম, তাই না? আর এখন ওরা যখন সেসব অর্জন করতে পেরেছে, তখন ওদের দোষ দিই কী করে বলুন? বিদেশে তো মা বাবাকে রাখার অনেক নিয়ম। আমাদের ওদেরকে নিজের মতো রাস্তা হাঁটতে শিখিয়ে ছেড়ে দেওয়া উচিত। তবে মিথ্যে বলবো না, কষ্ট হয়, মন খারাপও হয়। আচ্ছা বলুন তো, মেয়ের বিয়ে হয়ে অন্য বাড়ি চলে গেলে আমরা কিন্তু মানিয়ে নিই, কিন্তু ছেলে চাকরির জন্য বিদেশ গেলে বা অন্য কারণে আলাদা থাকলে মানিয়ে নিতে পারি না কেন? আপনি যেভাবে ভাবছেন সেভাবে তো ভাবিনি কোনোদিন। সত্যি, এভাবে ভাবলে আমাদের যন্ত্রণাটা তো অনেকটা কমে যায়, তাই না? এই আমি কিন্তু না বললেই চলে এলাম এ ঘরে। মনেই হচ্ছিল তোমরা গল্প করছো। দেখো ভাই, তুমি বলছি কিন্তু। তুমি তো ভালো, বেশ আপন আপন ডাক। দেখো ভাই, আজীবন সংসারের চাপ, দায়িত্ব এসবে না বিশ্বাস ছুটে যেত। একটু আড্ডা দেব বা সিনেমা যাব তো পিছনে তারা। এখন দেখো, নির্ঝঞ্ঝাট। আড্ডা দাও, গান গাও, ইচ্ছে হলে রান্না করো। আমি তো ভাই বলবো, বৃদ্ধাশ্রমের পরিবেশ ভালো হলে শেষ বয়সে বৃদ্ধাশ্রমই ভালো। ওই কোনো বজ্জাত চাকরের হাতে বেঘরে খুন হবার চেয়ে বেশ নিশ্চিন্তেই আছি। আর হ্যাঁ, যদি বলো মন খারাপ, সে ভাই বাড়ি থাকলে চটাচটি হতো নাকি? তার চেয়ে বাপু এই ভালো, আমরা জানো প্রতি মাসে ঘরোয়া অনুষ্ঠান করি, পাশের বস্তির বাচ্চাদের গান ছবি আঁকা শেখাই, আবার বছরে 1-2 বার একসাথে বেড়াতেও যাই। তোমরা তো বৃদ্ধাশ্রমের নতুন অর্থ বুঝিয়ে দিলে গো। এরপর তো মনে হচ্ছে
ছেলে বাড়ি ফিরতে বললেও ফিরবো না। অন্যদিকে জয়ন্তবাবু আর ধীরেনবাবু শিবনাথের সাথে রাতের খাওয়া দাওয়ার পর দাবা নিয়ে বসেন কখনো কখনো। আজ জয়ন্তবাবু বললেন, দাদা, স্বামী ছাড়া স্ত্রীরা হয়তো তবু একা সব দিক সামলে বেঁচে থাকেন, তারা দশভুজা। কিন্তু স্ত্রী চলে গেলে আমরা পুরুষ মানুষরা বড্ড অসহায় হয়ে যাই। ভাগ্যিস আপনার আশ্রয় পেয়েছিলাম। আপনি তো জানেন, ছেলে বউ নাতি নাতনির সাথে থাকলে ভালোই লাগতো আমার, কিন্তু আজীবন স্ত্রী ছিলেন আমার আর ওদের মাঝে সেতু। তিনি খেয়াল রাখতেন, আমায় বলতেন কখন কি আচরণ করলে ওদের ভালো লাগবে বা খারাপ। আমি স্ত্রী চলে যাওয়ার পর সেই সেতু বন্ধন আর করতে পারলাম না। আর পুরনো কথা ভেবে কি হবে? তবে এটা সত্যি, আশ্রয় আমরা সবাই খুব আনন্দে আছি শিবনাথদা। আমিও তো সেই একই আনন্দে আছি ধীরেন। পরের দিন সকালে বাগানে ফুল তুলতে গিয়ে জয়ী দেখল অর্পণের গাড়ি ঢুকছে। মনে মনে খুব রাগ হলো। নিজের ঠাকুমাকে নিজের কাছে রাখতে পারে না, আর রাত না গড়াতেই এসে হাজির। মুখে বলল, নাতি বাবু যে, তা তো সকাল সকাল ঠাকুমার জন্য বুঝি খুব মন খারাপ করছিল? তো তাহলে বিদেশ যাবেন কি করে? দেখুন, আমি কালকে আমার নাম বলেছি, এসব নাতি বাবু টাবু আমাকে বলবেন না। আর হ্যাঁ, আসলে ঠাম্মি কাল আসার সময় নিজের মেডিসিন বক্সটা ফেলে এসেছিলেন, তাই আর্লি মর্নিং দিতে এসেছি। ও তাই বুঝি। সরি নাতি বাবু, মানে অর্পণ বাবু। দ্যাটস গুড। তবে ওই যে কাল ডাক্তার দাদু বলল, শুনলেন না? আমি কথা দিয়ে অসুখ সারাই। আপনার মেডিসিন বক্সের ওষুধ আমরা দোকান থেকে কালই কিনে এনেছি, কিন্তু নতুন দিদার বাড়ির লোকজনদের তো আর কিনে আনতে পারিনি। কাল নতুন দিদা খুবই মন খারাপ করে বসেছিল, সেই জন্য সারাদিন। যান যান, দেখা করে আসুন। চললাম। ঠাম্মির সাথে খানিকক্ষণ কাটিয়ে ফিরে যাবার সময় অর্পণের মনে বারবার জয়িতার কথাগুলোই ভাসছিল। এমনিতে কথায় আছে, দাদু দিদার ভালোবাসার কাছে মা বাবার ভালোবাসাও হার মেনে যায়। আর এখানে তো একসাথে এতজন দাদু দিদা। বিদেশে সব আছে, কিন্তু সম্পর্কগুলোর মধ্যে উষ্ণতা নেই, স্নেহ নেই। সব কিছুই বড্ড সাজানো গোছানো, সারাক্ষণ কার্টেসি আর ডিসিপ্লিন। ধপাস করে দিদার কোলে শুয়ে পড়ার মতো আবদার নেই। মাথা ব্যথা হলে মেডিসিন আছে, কিন্তু যত্ন করে মাথার চুলে হাত বুলিয়ে দেবার কেউ নেই। এসব ভাবতে ভাবতেই অর্পণের মনে পড়ল, দুদিন পর আশ্রয়ে প্রতি মাসের মতোই এই মাসের ঘরোয়া অনুষ্ঠান। অর্পণকে সবাই বারবার যাবার অনুরোধ করেছে। আসলে ফিরে যাবার আগে ঠাম্মি কেমন জায়গায় আছে, তার কতটা ভালো লাগছে, এসব নিজে চোখে দেখেও যেতে চায় অর্পণ। তাই ঠিক করেছে যাবে সে। অনুষ্ঠানের দিন সকাল সকাল আশ্রয়ে পৌঁছে দেখতে পায় জয়িতা লাফিয়ে লাফিয়ে দরজায় ফুলের চেন লাগানোর চেষ্টা করছে। একটু মজা করার ইচ্ছে হলো অর্পণের। কি মুন্নি ভাই, হাত যাচ্ছে না? মুন্নি ভাই? আপনি আমায় মুন্নি ভাই বললেন? আরে মুন্নি ভাই কখন বললাম? মুন্না ভাইয়ের জেন্ডার চেঞ্জ করে মুন্নি ভাই বললাম। দেখুন, জেন্ডার চেঞ্জ করলে প্রথমত ওটা মুন্নি বেহেন হবে, আর দ্বিতীয়ত আমি কিন্তু সেদিন আপনাকে অর্পণ বলেই ডেকেছি। আপনি কিন্তু এখনো কথা শুনছেন না। ওকে, ডিল দেন, নো অন্য নাম। ধন্যবাদ। আচ্ছা, আজ এখানে কি অনুষ্ঠান হবে? তুমি কি করবে? গান না নাচ? সরি, আমি তোমাকে তুমি বলছি। লেটস বি ফ্রেন্ডস। ওই দেশে ফিরে গেলেও তোমার সাথে ফোনে কথা হবে। কি বলবে তো? কেন বলবো না?
আমি তো টকিং মেশিন, ডাক্তার দাদু তো তাই ডাকে আমায়, শুনলে না? আচ্ছা অর্পণ, আমাদের দেশটা কি খুব খারাপ? চলে যাবে কেন? এখানে থাকা যায় না? না গেলে লাইফে সেটেল হব কি করে? কেরিয়ারের জন্য কত মানুষ কত দূরে দূরে যাচ্ছে তুমি জানো? জানি না, আর আমার জানার দরকারও নেই। চলো ভেতরে, সবাই অপেক্ষা করছে। এরে যা বাবা, কি হলো হঠাৎ? সারাদিন ঘরোয়া অনুষ্ঠানে গান গেয়ে কবিতা বলে আনন্দ করে কাটল। কিছু ছোট ছোট বাচ্চারা এসেছিল। এরা প্রতি রবিবার গান শিখতে, ছবি আঁকা শিখতে, আবৃত্তি শিখতে আসে। দুপুরে খাবার সময় একটা ঘটনা ঘটল। আরে আরে এই এত ভাত আমি খেতে পারবো না, নষ্ট হবে। আচ্ছা তাই? তা না পারো নষ্ট হোক। ওহ, নষ্ট করা থেকে যাদের প্রয়োজন তাদের দাও। তুই তো দেখছি ওকে খাইয়ে মারবি রে জয়ী। সত্যিই তো, অযথা ওকে বিব্রত করছিস কেন জয়ী? খাবার বেঁচে গেলে আমরা তো গঙ্গার ধারে বসে থাকা মানুষগুলোকে দিয়ে আসি, তুই তো জানিস। জানি তো ফুলদিদা, তবে আজ অন্য একটা কারণ ছিল। এই বলে জয়ী সেখান থেকে চলে গেল। অনুভা দেবী বললেন, কি যে করে মেয়েটা। তুমি ভাই উঠে পড়ো, জোর করে খেয়ে শরীর খারাপ করো না। অর্পণের ভেতর ভেতর একটু রাগ হচ্ছিল। উঠে হাত মুখ ধুয়ে জয়ীকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে ছাদে ওকে পেয়ে গেল। এটা কি হলো? তুমি আমাকে এম্বারেস করলে কেন? তুমি যে বলছিলে কারণ আছে, কি কারণ? আচ্ছা অর্পণ, তুমি খেতে পারলে না কেন? জোর করে খেতে পারতে। কেন খাবো জোর করে? মানুষের পেটে কত খাবার ধরবে? আমি কুমির নাকি আজ তো গরু ছাগল গিলে খাবো? আর তাছাড়া যারা সত্যি খেতে পায় না তাদেরকে দিলে তো খাবারটা ওয়েস্ট হতো না, কাজটার জাস্টিফিকেশন হতো। তার মানে সে যত ভালো খাবারই হোক, পেটে যতটা ধরবে ততটাই খাবে, তাই তো? হ্যাঁ, অ্যাবসলিউটলি। তাহলে বিদেশে গিয়ে সেটেল করে কেরিয়ার তৈরি করেও তোমার জীবনের যতটা প্রয়োজন ততটাই খরচ করবে, তার বেশি তো চেষ্টা করেও পারবে না। তবে এত বেশি বেশি করে বেশির পেছনে ছোট কেন অর্পণ? আর যার দরকার তাকে দিলেই যদি সবকিছু জাস্টিফাইড হয়, তাহলে তোমার বিলেতের ডাক্তারি ডিগ্রির তো সেই দেশের চেয়ে এই দেশে দরকার বেশি। তাহলে ডাক্তার হয়ে কেন এখানে ফিরে আসার কথা ভাবো না? তোমরা সবাই যদি অন্য দেশে চলে গিয়ে নিজের দেশকে গরিব দেশ বলে ছোট করো, তাহলে এই দেশটাকে সুন্দর করবে কে? শিবনাথবাবু আর বাকিরা জয়ীকে অনেকক্ষণ খুঁজে না পেয়ে খেতে বসতে পারছিলেন না। জয়ীকে ছাড়া খাবার কথা ওরা তো ভাবতেই পারেন না। অনুভা দেবী ভাবলেন বকেছেন বলে মেয়ের হয়তো রাগ হয়েছে, কিন্তু ছাদে এসে ওর কথা শুনে সবাই স্তম্ভিত। এই ছটপটে চঞ্চল মেয়েটা কবে এত বড় হয়ে গেল? শিবনাথ ওকে জড়িয়ে ধরলেন। আমি তোকে আশীর্বাদ করছি মা, তুই করবি এই দেশটাকে সুন্দর, তুই করবি। ও একা নয় ভালো দাদু, আমিও আছি ওর সাথে। আজ আমি তোমাদের কথা দিলাম, আমি ফিরে আসব আমার দেশে, আমার মাটিতে। অপু, হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, আই 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 প্রমিস ইউ। আমি সেই দিনটার জন্য বেঁচে থাকব। অপু, অপেক্ষা করব। আমরা সবাই অপেক্ষা করব নাতিবাবু। আমরা সবাই অপেক্ষা করবো নাতি বাবু। হ্যাঁ হ্যাঁ নাতি বাবু, বেঁচে থাকো, আমরা সবাই অপেক্ষা করব। Bravo young man. প্যান্ডোরার বাক্স থেকে সব শেষে যা বেরিয়েছিল সেটি হলো আশা, হোপ। এই আশা নিয়েই আমরা নতুন দিনের স্বপ্ন দেখি, সব অন্ধকার মুছে যাবার কথা ভাবি। আসুন সবাই আমরা অপেক্ষা করি অর্পণদের ঘরে ফেরার।
আজকের গল্প কেমন লাগলো জানাতে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আর এখনও যদি গল্প যখন তখনে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইবটাও যখন তখন করে দেবেন প্লিজ। ইচ্ছে যখন গল্প তখন শুনতে থাকুন, শোনাতে থাকুন গল্প যখন তখন।